জাপান সফরের উপরে যতগুলো মিটিং হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট আউটকাম ছিল, সবগুলো আপনাদেরকে জানিয়েছি। এই সফরটি ছিল খুবই সফল এবং বাংলাদেশ জাপানের মধ্যে যেই সম্পর্ক, এটা আমরা মনে করি যে এই সফরের পরে একটা নতুন উচ্চতায় উঠবে। এই সফরে তিনটা বিশেষ আউটকাম ছিল। একটা হচ্ছে যে অবশ্যই আমাদের সাথে জাপানের যে বায়োল্যাটারাল যে রিলেশনশিপ, সেটা আরও গভীরতর, সেটা আরও স্ট্রঙ্গার হলো এবং এর ফলে আপনারা দেখেছেন যে জাপান যেই বায়োলেটারাল টক্সের পরে যে আমরা যে 6টা MOU সাইন হয়েছে, কয়েকটা ছিল খুবই অন্যতম। একটা হচ্ছে যে তারা আমাদেরকে ডেভেলপমেন্ট পলিসি লোন, যেটাকে বাজেট সাপোর্ট বলে, তারা $418 মিলিয়ন আমাদেরকে দিয়ে জানিয়েছে। এটার এই সংক্রান্ত নোট এক্সচেঞ্জ হয়েছে। তারপরে জয়দেবপুর ঈশ্বরদী ডুয়াল গেজ লাইনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাংলাদেশের রাজধানীর সাথে আমাদের পশ্চিমাঞ্চলের সাথে, পশ্চিম এবং উত্তরের সাথে একটা মানে নিবিড় কমিউনিকেশনের যোগাযোগের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সেটাকে ডুয়াল গেজ ডাবল ট্র্যাক করা হচ্ছে এবং সেটার জন্য জাপান জানিয়েছে যে তারা আমাদেরকে $92 বিলিয়ন, যেটা সমমূল্য হচ্ছে $641 মিলিয়ন দিবে এবং ওরা আরও $4.2 মিলিয়ন আমাদেরকে দিচ্ছে বিভিন্ন স্কলারশিপে এবং হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের জন্য। জাপানিজ প্রাইম মিনিস্টার শিগেরু ইশিবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে এবং আমরা যে ধরনের আশ্বাসগুলো চাচ্ছিলাম, ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে, মানে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো এটা আপনারা জানেন, এটার এই মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো এবং জাপান বলেছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে এবং ইন্টারিম গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভগুলোই তারা সবসময় থাকবে। আরও দুইটা মেজর এই ট্যুরের মেজর দিক ছিল হলো, একটা হচ্ছে জাপানিজ ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা। আপনারা জানেন প্রফেসর ইউনুস বারবার বলছেন যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ওনার স্বপ্নটা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা। তো এই স্বপ্নর জন্য যেটা লাগবে, আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে। জাপানিজরা জানেন পুরো পৃথিবীতে তারা এখন ইনভেস্ট করছে। তারা আগে যেটা ছিল, তারা নতুন একটা পলিসি নিয়েছে, সেটা হচ্ছে China+1। আগে ওদের অনেক ইনভেস্টমেন্ট চায়নামুখী ছিল। প্রথমে ওই দিনে উনি জেট্রো চিফের সাথে মিটিং করার পরে সিলেক্ট কিছু বড় বিজনেসম্যান, যারা মানে যেমন সুমিটোমো, মারুবিনি, জেরা, এই কোম্পানিগুলোর সাথে আলাদা উনি আর একটা স্মল গ্যাদারিংয়ে মিটিং করেছেন। পরে একটা বড় একটা মিটিং করেছেন, সেখানে সব ইনভেস্টররাই ছিলেন, পুরো হাউসটা প্যাক ছিল। আমরা আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিজ ইনভেস্টর বাংলাদেশে আসবেন, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য। আর তৃতীয় যেটা খুবই ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে যে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিতে চায়। এটা ওরা এক্সপ্রেস করেছে। আমাদের এখন এই চ্যালেঞ্জটা আসলে আমরা তাদেরকে পাঠাতে পারবো কিনা, এবং সেই লক্ষ্যে প্রফেসর ইউনুস অলরেডি একটা টাস্ক ফোর্স গঠন করেছেন। একটা সমন্বিত উদ্যোগ আমরা নিলে 1 লক্ষ কেন, হয়তো আমরা এর চেয়ে বেশিও পাঠাতে পারবো। এরকম একটা কাজ নেপাল করেছে। নেপাল করার ফলে এখন 1.5 লক্ষ নেপালি জাপানে আছে। সেখানে বাংলাদেশে জাপানে আছে ম্যাক্সিমাম, কেউ বলেন 32,000, কেউ বলেন ম্যাক্সিমাম 40,000। এর বেশি জাপানে বাংলাদেশি কোনো ওয়ার্কার বা বাংলাদেশি যারা ওইখানে পড়ালেখা করছেন, এদের সংখ্যা 40,000-এর উপরে হবে না। অলরেডি আমাদের কিছু কাজ করার কারণে এই বছরের প্রথম সেমিস্টারে 3,000 বাংলাদেশি গিয়েছেন জাপানে পড়ালেখা করতে। এটা রেকর্ড নাম্বার এবং এটার মূল কারণ ছিল যে তারা আগে যারা 3,000 বাংলাদেশি গিয়েছেন জাপানের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের জন্য, এবং এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ে আগে যেটা হতো যে কিছু ব্যাংকিং সমস্যা হতো এবং এটার কিছু ভিসাগত জটিলতা হতো, সেগুলোকে
আমরা রিজলভ করেছি এবং রিজলভ করার কারণে এই রেকর্ড পরিমাণ এক সেমিস্টারে 3000 বাংলাদেশি গিয়েছেন সেখানে পড়তে এবং আমরা আশা করছি আগামী আরও তিনটা যে সেমিস্টার আছে সেখানে আরও অধিক সংখ্যক বাংলাদেশি যাবেন এবং এটা বাংলাদেশি যে অ্যাম্বাসেডর উনি বলেছেন এটা অ্যাটলিস্ট 10,000 হবে।